যুদ্ধের ভয়াবহতা কিছুতেই পিছু ছাড়ছে না ইসরায়েলকে। ইরানের সাথে ভয়াবহ যুদ্ধে যে চুক্তি হলো যুদ্ধবিরতির, সেই চুক্তির পরেও স্বস্তিতে নেই ইসরায়েল। হ্যাঁ দর্শক, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইসরায়েল যখন কিছুটা তৃপ্তির ঢেকুর তুলছিল এবং ফাঁকা বুলি ছুটছিল যে ইরানের সাথে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা জয়লাভ করেছে এবং তাদের টার্গেট লক্ষ্য পূরণ হয়েছে, এরকম মিথ্যা বুলি দিয়ে বা সান্ত্বনার বুলি দিয়ে যখন তারা নিজেদের আত্মতৃপ্তি করতে চাচ্ছিল, নিজেদের দেশের মানুষকে ভুল বুঝাতে চাচ্ছিল বা একটা তৃপ্তির ঢেকুর তুলতে চাচ্ছিল, সেই সময়ই তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে দিল হামাসের যোদ্ধারা। হামাসের যোদ্ধারা গতকালকে ইসরায়েলের দুইটি ঘাঁটিকে বা দুইটি বহরকে লক্ষ্য করে মর্টার শেল হামলা চালায়। অতর্কিত এই হামলায় ইসরায়েলের 7 জন সেনা নিহত হয়। খান ইউনুসে এই ঘটনা সংঘটিত হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যতটুকু জানা যায়, খান ইউনুসে ইসরায়েলের দুইটি বহর ছিল, সেই বহরের একটি বহরকে প্রথম অবস্থায় হামাস যোদ্ধারা আক্রমণ চালায়, সেখানে 3 জন নিহত হয়। পরবর্তীতে সেই বহরকে রক্ষা করার জন্য আরেকটি সৈন্যবহর যখন ইসরায়েলের সৈন্যবহর যখন সেই ঘটনাস্থলে আসে, তখন হামাসের যোদ্ধারা তাদের উপরও আক্রমণ চালায়। মর্টার শেলের মাধ্যমে তাদেরকে নাস্তানাবুদ করে দেয়া হয়। সর্বশেষ ঘটনা যতটুকু ঘটেছে তাতে হতাহতের পরিমাণ 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং অনেক ইসরায়েলি সেনা আহত হয়েছে। এ পর্যন্ত ইসরায়েল এবং গাজা ভূখণ্ডে যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে প্রায় 789 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এই তথ্য নিশ্চিত করা গেছে। তবে ইসরায়েল আমার মনে হয় ইরানের সাথে এই যুদ্ধে তাদের যেই তৃপ্তির ঢেকুর তারা তুলছে, তারা বলছে যে তাদের দুইটি লক্ষ্য ছিল। একটি হচ্ছে ইরানের পারমাণবিক ঘাঁটিকে তছনছ করে দেয়া এবং ইরানের পারমাণবিক যে পরিক্রমা সেটিকে তারা পিছিয়ে দেওয়ার জন্য তারা যে হামলা করেছে, সেই হামলায় তারা সফল। এবং দ্বিতীয় দাবি তারা করছে যে তারা ইরানের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার জন্য যতটুকু করার দরকার ততটুকু তারা করেছে। আদতে কি তা সত্য? আপাত দৃষ্টিতে দেখে মনে হয় তাদের এই তৃপ্তির ঢেকুরটা বৃথা ঢেকুর, তাদের এই তৃপ্ত হওয়াটা বৃথা তৃপ্ত হওয়া। কারণ ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা যদিও আক্রমণ করেছে, ইসরায়েল যদিও আক্রমণ করেছে, কিন্তু আদতে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও ইরানের পারমাণবিক প্রকল্পর তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। কারণ ইউরেনিয়াম, যেটা ইরানের হৃৎপিণ্ড বলা হচ্ছে, যেটাকে নিয়ে এত যুদ্ধ, সেই সমৃদ্ধ ইউরেনিয়াম ক্ষয়ক্ষতি কিছুই করতে পারেনি। ইরান নিরাপদে তাদের ইউরেনিয়ামকে স্থানান্তরিত করেছে। আজকে যদি ইউরেনিয়ামে তাদের আক্রমণটা সঠিকভাবে তারা করতে পারত, ইউরেনিয়ামটা যদি ধ্বংস হতো, তাহলে হয়তো বা যে সমস্ত স্থাপনায় তারা হামলা চালিয়েছে সেই সমস্ত স্থাপনায় তেজস্ক্রিয় বিকিরণ হতো। সেই তেজস্ক্রিয় বিকিরণ না হওয়ার ফলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে ইরান তাদের ইউরেনিয়ামকে সুন্দরভাবে নিরাপদ স্থানে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। আর দ্বিতীয় জিনিসটা যেটা, সেটা হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থার মহানায়ক ইরানে আয়াতুল্লাহ খামেনি, সেই খামেনির উপর এই যুদ্ধের ফলে আরও ইরানের জনগণের আস্থা দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। তারা অনেকটা একচ্ছত্রভাবেই খামেনিকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন বলে আশা করা যাচ্ছে। কারণ ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হয়েছে ইরানের, সেই যুদ্ধে ইরানের সব জনগোষ্ঠী মোটামুটি বলা চলে যে একীভূত হয়ে খামেনির ডাকে সাড়া দিয়ে খামেনিকে তারা সহযোগিতা করেছে সর্বাত্মকভাবে। এখন আসুন, গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, আদতে গাজা তছনছ হলেও হামাস কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়নি। হামাসের যোদ্ধারা এখনও গেরিলাভাবে বিভিন্ন পদ্ধতিতে যতটুকু সম্ভব ইসরায়েলি সৈন্যবহরের উপর হামলা চালাচ্ছে এবং তাদের ক্ষয়ক্ষতি করছে। লাগাতার এই হামলায় এখন পর্যন্ত 789 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
যদিও বলা হচ্ছে ইসরায়েল আদতে গাজাকে দখল করে নিয়েছে, কিন্তু আপাতদৃষ্টিতে গতকালকে মঙ্গলবারের যে আক্রমণ হলো সেই আক্রমণে বোঝাই যাচ্ছে যে হামাস যোদ্ধারা এখনও হাল ছেড়ে দেয়নি। এমনও হতে পারে খুব তাড়াতাড়ি হয়তোবা ইসরায়েল তার নিজ ভূখণ্ডে এবং গাজা ভূখণ্ডে এই হামাস যোদ্ধা সহ যারা ফিলিস্তিনির যোদ্ধা আছে তাদের হয়তোবা তীব্র প্রতিরোধের মুখে পড়বে। আসলে হামাসের হারানোর কিছু নেই, তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাদের ভূখণ্ড সব কিছুই হারিয়েছে। এখন যদি তারা আক্রমণে মাত্রা তীব্র করে তাহলে আদতে হারানোর মতো অনেক কিছু হারানোর সম্ভাবনা ইসরায়েলই রয়েছে। ইসরায়েল এখন ভঙ্গুর অবস্থায় চলে গেছে। ইরানের আক্রমণের ফলে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অবকাঠামোগত অবস্থা কোনো কিছুই তেমন একটা ভালো পজিশনে নাই। যদিও তারা তাদের তথ্যগুলি গোপন করে চলেছে, মিডিয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে, তাদের সব ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে তারা তাদের তথ্যগুলি গোপন করার চেষ্টায় রয়েছে। তবে যতটুকু জানা যাচ্ছে তা থেকে বুঝেই যাচ্ছে যে ইসরায়েল এখন বর্তমান অবস্থায় একটা ধ্বংসপ্রাপ্ত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। তাদের এই ধ্বংস স্তূপ থেকে তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তারপর যদি এখন এই হামাস যোদ্ধা বা তাদের আরও শত্রু রয়েছে, যেমন হিজবুল্লাহ রয়েছে, হুতি রয়েছে, তারা হয়তোবা আপাত দৃষ্টিতে এখন আক্রমণ আগের মতো না করলেও, যদিও তারা এখন সমন্বিতভাবে আবার আক্রমণ চালায়, যেটা গত গাজা এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে দেখা গিয়েছিল, সেরকম আক্রমণ করলে এখন ইসরায়েলের ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। ইসরায়েল ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হবে এবং ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কারণ যুদ্ধের যোগান দেওয়ার মতো যে উপকরণ প্রয়োজন, সেই উপকরণের যোগানও এখন ইসরায়েল দিতে অসমর্থ। যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা যাক সামনে আবার নতুন কি ঘটনা ঘটে। ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ পরিস্থিতি সেটা আবার নতুন কোন দিকে মোড় নেয়। সে পর্যন্ত আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা।